আমি বাড়ির বড় বউ হয়েও ছোট বউর পায়ে ধরে বোন বলে কান্না করে বলছিলাম যে আমাকে আর মারিস না বোন, প্রয়োজনে আমাকে বাড়ি থেকে বের করে দেন, তবুও এই অন্যায়টা আমার সাথে কইরেন না। আমার ননদ বলল আমার ভাই রাতে তোর কাছে যাবে, এটা বললেই আমরা বিশ্বাস করে নেব। যাক, ভাইকেই জিজ্ঞাসা করে নেই। তখন তাকে সবার সামনে জিজ্ঞাসা করা হয় যে সন্তানটা আসলেই কি তো নাকি সত্যি করে বল। তখন সে সকলের সামনে নতুন বউয়ের ভয়ে বলল যে আমি তো ওর সাথে একদিনও থাকি নাই, আর এইসবের চিন্তা ভাবনাও করি নাই, দেখেন গিয়ে কোথা থেকে নিয়ে আসছে। তখন আমি বললাম যে আমি যদি প্রমাণ দিতে পারি যে এটা আমাদেরই বাচ্চা তাহলে তখন কি হবে। এটা কেন বললাম আমি, তাই ওর দ্বিতীয় স্ত্রী আমাকে এক থাপ্পড়েই সোফার উপরে ফেলে দেয়, সাথে সাথেই ঠোঁটটা কেটে যায় আমার। সাথে এটাও বলে যে আজকে হসপিটালে গিয়ে আমার সাথে অ্যাবর্শন করে নিবি, না হয় তোর কপালে দুঃখের কোনো সীমা থাকবে না। কিন্তু আমার শাশুড়ি মনে হয় তার ছেলের চোখ মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলল ঠিক আছে এই পাপী মেয়েটার কথা চিন্তা করে ছেড়ে দে। তখন আমি আর কিছুই করলাম না, তবে এই বান্দির বাচ্চাটা ওর ছেলে মেয়েকে পেটে নিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে, এটাই হবে ওর শাস্তি। এই কথাটা শুনে আমি একটু ভরসা পেলাম আর বললাম যে মা আমি রাজি, তবু আমার এই নিষ্পাপ বাচ্চাটাকে কিছু কইরেন না। কিন্তু তখন আমি আসল কাহিনীটা জানতাম না। আসল কাহিনীটা হলো আমার শাশুড়ি আর সতীন ঠিক করেছে আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলেই তারা বিক্রি করে দিবে। কিন্তু একদিন 6 মাসকালীন আমি আমার শাশুড়ির রুম মুছতে গিয়ে তাদের এই কথাটা শুনতে পেয়ে কান্না ধরে রাখতে পারিনি, তাদের সামনেই চোখের পানি চলে আসলো। কিন্তু তখন আমি তাদেরকে বুঝতে দেইনি যে সত্যিটা আমি জেনে গিয়েছি। আমাকে জিজ্ঞাসা করে যে আমি কান্না করছি কেন, আমি তখন বলি যে হাতে ব্যথা পেয়েছি তাই চোখের পানি পড়ছে। চোখের জলে সারা বাড়ির ফ্লোর মুছে এবার ঘরে আসলাম একটু রেস্ট করার জন্য, কিন্তু না, আমি একটা মিনিটের জন্য রেস্ট করতে পারিনি। সাথে সাথে হুকুম আসলো যে তার দ্বিতীয় স্ত্রীর জন্য পানি গরম করে তাকে গোসলখানায় পানিটা দিয়ে আসতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম চাকরানির মতো, এত খেটেও বান্দির বাচ্চা বলে সম্বোধন পেতাম। একদিন রাতে আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে কাল দিনে এই কাপড়গুলোকে ধুয়ে রেডি করে রাখবি। তখন রুমে কেউ ছিল না, তাই আমি একটু সাহস করেই বললাম আমি একটা কথা বলি। তখন সে বলল কি বলবি বল। আমি বললাম দেখেন সকলের সামনে অস্বীকার করলেও আপনি কিন্তু সত্যিটা জানেন যে আসলে যে সন্তানটা আমাদের, কিছুটা হলেও কিন্তু আপনার অধিকার আছে। আপনার দ্বিতীয় স্ত্রী আর মা ঘরে বলল যে আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরপরই তারা নাকি বিক্রি করে দিবে। যতই কঠিন হোক, আমার মুখে এই কথাটা শুনে তার চোখেও পানি চলে এসেছে। তখন সে বলল ঠিক আছে আমি দেখবো বাকিটা, কিন্তু ততদিনে তুই কাউকেই কিছু বলতে পারবি না। এমন সময় তার দ্বিতীয় বউ এসে হাজির। মেয়ে মানুষের মন এতটা পাষাণ হয় কিভাবে আমার জানা ছিল। আমাকে দেখেই বলল যে নেক্সট টাইম আমার স্বামীর ঘরে তোকে দেখলে তোর পেটে ইচ্ছা মতো লাথি দিয়ে তোর নষ্টামির ফল আমি বের করব, কিন্তু মনে রাখিস। বেরিয়ে আসলাম, নিজের ঘরে এসে অনেক কান্না করলাম। মনে মনে ভাবছি বাবার ঘরে আগে কষ্ট করেই আসছি, আর এখন স্বামীর ঘরে তো কষ্টের কোনো সীমাই নেই। শুনেছি প্রথম সন্তানের সময় মেয়েরা নাকি বাবার বাড়িতেই থাকে, আর আমার বেলায় এসব তো দূরের কথা, কোনো বেলায় ভাতও পেতাম না। কষ্টে কষ্টে আমার দিনগুলো কেটে যাচ্ছে, আর যেখানে নিজের চলাফেরাটুকুই কষ্ট হয়ে যেত সেখানে সারা বাড়ির কাজগুলো আমি নিজে একাই করতাম। 3 সেট কাপড় দিয়েছিল বিয়ের সময়, সেই কাপড়গুলোই এখনো পরছি। সেলাই করতে করতে ছিঁড়ে পর্যন্ত গিয়েছিল, তবুও কখনো এক সিট নতুন কাপড় পাইনি। যাই হোক, আমার ডেলিভারির সময় হয়ে আসছে, কেউই তখন আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে না। তার দ্বিতীয় বউ বলে যে ফেলে রাখেন এমনিতেই হয়ে যাবে, ওকে এখন হসপিটালে নিয়ে গেলে ওর হসপিটালের খরচ দিবে কে। প্রসব ব্যথার যন্ত্রণায় আমি কথাও বলতে পারছিলাম না, তবুও যতটুকু পেরেছি তার মধ্যেই বললাম যে মা আমাকে হসপিটালে নিয়ে চলেন, আমার বাবার বাড়ি বিক্রি করে হলেও আমি টাকা দিয়ে দিব। নিয়ে চলেন না মা, আমার খুবই কষ্ট হচ্ছে। আমার স্বামী সাথে যেতে চাইলেও আমার শাশুড়ি মা এবং তার দ্বিতীয় বউ তাকে যেতে দিতে চাইল না, কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল। কিন্তু আমার স্বামীর উপরে আল্লাহর রহমত ছিল, সেদিন অনেক জোর করেই আমাদের সাথে গিয়েছিল। আল্লাহর রহমতে আমার ঘরে একটি কন্যা সন্তান আসলো। আমার স্বামী কেন হসপিটালের খরচ দিল সেটা নিয়ে বাড়িতে তুফান করে দিচ্ছে তার ছোট বউ। হাসপাতালে থাকার কিছুদিন পরেই বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেই আমার কন্যা সন্তান হয়েছিল বলেই শ্বশুর শাশুড়ি কেউই আমাকে বাড়িতে উঠতে দিচ্ছিল না। আমার স্বামী আর এখন ভালো মন্দ কিছুই বলছে না, কারণ তার দ্বিতীয় স্ত্রী তার সামনে, তাই সে তার মতো করেই ঘরে ঢুকে গেল। কিন্তু আমি ঘরে দরজার সামনেই দাঁড়িয়ে আছি আমার এই ছোট্ট মাটাকে নিয়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছিল, কিন্তু কেউই আমাকে ঘরে তুলে নিচ্ছিল না। দরজার সামনেই মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি। বিকেল 4টায় আমার শাশুড়ি আমাকে ঘরে ঢুকতে বলল, তাও চুলায় ভাত বসানোর জন্য। আমার এখন তাদের প্রয়োজন হয়েছে, তাই তাদের উদ্দেশ্য যে খারাপ ছিল সেটা আমি আগেই জানতাম। তাই আমি রান্না করতে গেলেও আমার মেয়েকে নিচে শুয়ে রাখতাম, ছাদে কাপড় চোপড় শুকাতে দিতে গেলেও এক হাতে মেয়েকে রাখতাম আর এক হাতে কাপড়গুলোকে নেড়ে দিতাম। বাচ্চা হিসাবে আমি আমার মেয়েকে কখনোই একটা দুধের বক্স এনে দিতে পারি নাই, আর আমি তাদের কাছে কখনো বলার সাহসই পেতাম না। মেয়ে ঠান্ডা লাগতো, জ্বর হতো, কখনো ডাক্তার দেখাতে পারি। বাসায় তেল মালিশ করে যতটুকু পারতাম মেয়েকে সেভ রাখতাম। একদিন সকালে রান্না করতে গেলে আমার স্বামী বলে ওকে আমার রুমে শোয়াই দিয়ে যাও। কিছুটা ভয় পেলেও তার রুমেই আমি মেয়েকে শুয়ে দিয়ে গেলাম, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী এসে আমার মেয়েটাকে নিচে শোয়াই দিয়ে শীতের মধ্যে বিছানা নষ্ট করবে বলে। ওর চিৎকারে দৌড়ে এসে রুমে দেখলাম যে আমার মেয়েটাকে ওরা নিচে শুয়ে রেখেছে। তখন আমি মেয়েটাকে কোলে নিয়েই রান্না করতে গেলাম। এক হাতে মেয়ে আর অন্য হাতে কাজ করছে। মেয়েকে হাঁটুতে রেখে ভাত ছেঁকা দিতে গিয়েছিলাম, তখন ভুলক্রমেই ভাতের মার আমার মেয়ের হাতে পড়ে, আর হাতটা সাথে সাথেই ক্ষত বিক্ষত হয়ে যায়। চিৎকার শুনে সবাই রান্নাঘরে দৌড়ে আসে, আর আমার শাশুড়ি আমার মেয়েকে আমার কোল থেকে নিয়ে গিয়ে আমার
চুল ধরে আমাকে রান্নাঘর থেকে বের করে আর গরম ভাতে ঢাকনা দিয়েও আমার হাতে ছ্যাঁকা দিয়ে দেয়। যদিও অনেকবার বলেছি যে মা আমি ইচ্ছা করে ওর হাতে ভাতের মার ফেলিনি, ভুল করেই ওর হাতে পড়ে গেছে, কিন্তু আমার একটা কথাও তারা শোনে নাই। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেয়। গরিব ঘরের মেয়ে ছিলাম বলে শ্বশুর বাড়িতে কম অত্যাচারিত হতে হয়নি আমাকে। এক পর্যায়ে হাতিয়ার হিসাবে তারা আমার মেয়েকে ব্যবহার করতে চাইল। কষ্টে কষ্টে মেয়েটাও আমার বড় হয়ে গেল। আমার স্বামীকে তার দ্বিতীয় স্ত্রী কখনোই আমার মেয়েকে বাবা ডাকতে দিত না। প্রথম থেকে ওর মাথায় এটা ঢুকানো হয়েছে যে ওর বাবাকে সেটা কেউই জানে না।